সুপ্রভাত। বাংলার উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের বাংলা ব্যাকরণ সিরিজের সন্ধি সংক্রান্ত যে ক্লাসগুলো শুরু হয়েছিল, আজকে তার ৩ নম্বর ক্লাস। ৩ নম্বর ক্লাসে আমরা পড়ব ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। ব্যঞ্জন সন্ধি কাকে বলবো? তার আগে সন্ধিটাকে আমি একটু রিকল করে নিই। আমরা জানি সন্ধি হলো ধ্বনির সাথে ধ্বনির মিলন, এবং বাংলায় ধ্বনি দু প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাদের মধ্যে আবার সাব ডিভিশনস আছে, কিন্তু মূলত দু প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তাহলে এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মধ্যে যখন ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন হবে, তখন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হবে। এবং যদি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হয়, সেক্ষেত্রেও ব্যঞ্জন ধ্বনির উদ্ভব হবে, এবং এই উভয় প্রক্রিয়াকেই আমরা বলবো ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এবং কয়েকটি নিয়মের মাধ্যমে ব্যঞ্জন সন্ধি ডিটেলসে একটু শিখে নেব। প্রথমত বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির মিলনে যেই সমস্ত ব্যঞ্জন সন্ধি ঘটে সেগুলোর কয়েকটি সূত্র এবং কয়েকটি উদাহরণ দেওয়া হলো। ১ নম্বর সূত্রে বলা হচ্ছে যে বর্গীয় ব্যঞ্জনের প্রথম ধ্বনি। বর্গীয় ব্যঞ্জন অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির কটি বর্গ? আমরা জানি ৫টি বর্গ, ক, চ, ত, ট এবং প। ক, চ, ত, ট, প। এই ক থেকে ম পর্যন্ত টোটাল ২৫টি ব্যঞ্জন ধ্বনিকে ৫টা করে ভাগ করলে আমরা একটা বর্গ পাই। ক বর্গে প্রথম ৫টি ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ। চ বর্গে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ট বর্গে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ত বর্গে ত, থ, দ, ধ দন্তন্য। প বর্গে প, ফ, ব, ভ, ম। তাহলে ক থেকে ম পর্যন্ত প্রত্যেক ৫টি ব্যঞ্জন ধ্বনি এক একটি বর্গের অন্তর্গত। এবার এই যে বর্গের আমাদের নিয়মে কি বলা হচ্ছে? নিয়মে বলা হচ্ছে প্রতিটি বর্গের প্রথম ধ্বনি অর্থাৎ ক, চ, ট, ত, প, এর সাথে যদি স্বরধ্বনির মিলন ঘটে, যে কোনো স্বরধ্বনি হতে পারে, তখন তাহলে সেই দুটো মিলে আমরা কাকে পাবো? আমরা পাবো ওই বর্গের তৃতীয় ধ্বনি, অর্থাৎ ক থাকলে গ হয়ে যাবে, চ থাকলে বর্গীয় জ হয়ে যাবে, ট থাকলে সেটি ড হবে, ত থাকলে দ, এবং প এর জায়গায় হবে ব। দেখি আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তাহলে কি আছে? প্রথম উদাহরণ, দিক যুক্ত অন্ত। একটু প্রিভিয়াস পেজে আমরা চলে যাই। ক আছে, তাহলে এটা হয়ে যাবে গ। তাহলে দিক যুক্ত অন্ত হবে দিগন্ত, কারণ এখানে যুক্ত হচ্ছে ক, অর্থাৎ প্রথম ক বর্গের প্রথম ধ্বনি, তার সঙ্গে অ অর্থাৎ স্বরধ্বনি যুক্ত হয়ে গেল দিগন্ত। বাক যুক্ত দেবী, তাহলে কি হবে? বয়াকার যেমন ছিল তেমন থাকবে, ক এর জায়গায় হয়ে যাবে গ। গয় হসন্ত দেবী। বাগ দেবী বলতে আমরা দেবী সরস্বতীকে বোঝাই। ঋক যুক্ত বেদ হয়ে যাবে রি এর মতো থাকবে, ক এর জায়গায় হবে গ, ঋগ বেদ। অপ যুক্ত জ, তাহলে আমরা একটু আবার প্রিভিয়াস পেজে চলে যাই। প অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে? কোন বর্গ? এই যে প, তাহলে এর ব হয়ে যাবে, প এর বদলে তৃতীয় ধ্বনি অর্থাৎ ব হয়ে যাবে। তাহলে কি আছে? অপ যুক্ত জ হয়ে যাবে অব্জ, অ বর্গীয় জয়, বয়ে বর্গীয় জ, অব্জ। অজ যুক্ত অন্ত, চ আছে অর্থাৎ চ বর্গ প্রথম ধ্বনি, এটা হয়ে যাবে বর্গীয় জ, তৃতীয় ধ্বনি। তাহলে কি আছে? অজ যুক্ত অন্ত হয়ে যাবে অজন্ত, বর্গীয় জ, অ বর্গীয় জ দন্তন্বয় ত, অজন্ত। জগৎ যুক্ত ঈশ্বর, খণ্ডত্ব অর্থাৎ ত, তাহলে দেখি আমরা ত, ত বর্গের প্রথম ধ্বনি ত এবং তৃতীয় ধ্বনি হলো দ, অর্থাৎ তটা হয়ে যাবে দ। জগৎ যুক্ত ঈশ্বর, তাহলে এটা কি হয়ে যাবে? জ গ, এটা দীর্ঘই আছে, দীর্ঘই কার হিসেবে ব্যবহৃত হবে?
জগদীশ্বর। তারপরে আছে শরৎ যুক্ত ইন্দু, ত দ হয়ে যাবে, তাহলে তালব্য স র, খণ্ডত্বটা হয়ে যাবে দ, রস্বইটা রস্বইকার হিসেবে ব্যবহৃত হবে এবং দন্তান্বয় দয় রস্যৌ। শরদিন্দু। সৎ যুক্ত উত্তর, তাহলে দন্তাস্ব দন্তাস্বর মতো থাকবে, খণ্ডত্ব এটা হয়ে যাবে দ, রস্যৌকারটা নিচে বসে যাবে, রস্যৌটা রস্যৌকারে পরিণত হবে, সদুত্তর। আচ্ছা, তাহলে দিকযুক্ত অন্ত দিগন্ত, বাকযুক্ত দেবী বাগদেবী, ঋকযুক্ত বেদ ঋগ্বেদ, অপযুক্ত জ অব্দ, অযযুক্ত অন্ত অজন্ত, জগৎযুক্ত ঈশ্বর জগদীশ্বর, শরৎযুক্ত ইন্দু শরদিন্দু, সৎযুক্ত উত্তর সদুত্তর। এখানে এই নিয়মে বলা হচ্ছে যদি স্বরধ্বনি থাকে, আগের শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে এবং পরের শব্দের শুরুতে যদি ছ থাকে, তাহলে দুটো জুড়ে হয়ে যাবে চয় ছ। দেখি আমরা স, এখানে স আছে, তার মানে স এর সঙ্গে একটা অ যুক্ত আছে যেটি হলো স্বরধ্বনি, আর এখানে ছিদ্র, শুরুতে ছ আছে, তাহলে কি হয়ে যাবে স, চয় ছয় রস্যই দয়রফালা, সচ্ছিদ্র। বি যুক্ত ছেদ, বি এর মতো থাকবে ছেদ, তাহলে চয় ছ একার আছে বিচ্ছেদ। আ যুক্ত ছন্ন, এটা তো একদম স্পষ্ট স্বরধ্বনি রয়েছে আ, তাহলে কি হয়ে যাবে আচ্ছন্ন। আ চয় ছ দন্তন্বয় দন্তন্য, আচ্ছন্ন। অনুযুক্ত ছেদ, এখানে অনু আছে মানে রস্য অর্থাৎ স্বরধ্বনি তার সঙ্গে ছেদ, তাহলে হয়ে যাবে অ দন্তান্বয় রস্য, চয় ছয় একার দ, অনুচ্ছেদ। পূর্ণ যুক্ত ছেদ, তাহলে কি হবে পয় দীর্ঘ মূর্ধন্যয় রেপ পূর্ণ আছে, অর্থাৎ এখানে একটা অ আছে, পূর্ণ যুক্ত ছেদ, তাহলে পূর্ণচ্ছেদ, চয় ছয় একার দ। পরবর্তী পরি যুক্ত ছদ, এখানে আছে রস্যই স্বরধ্বনি তার সঙ্গে ছ যুক্ত হচ্ছে, তাহলে প রয় রস্যই যেরকম ছিল সেরকম থাকবে, ছদটা হয়ে যাবে চয় ছ দ। এখানে কিন্তু ছয়ের সাথে একার আকার বা রস্যইকার নেই বলে সেটা আমরা ব্যবহার করলাম না। পরবর্তীতে আছে বৃক্ষ যুক্ত ছায়া, বৃক্ষর সঙ্গে অযুক্ত আছে, তার সঙ্গে ছ যুক্ত হচ্ছে, তাহলে বৃক্ষ চয় ছয়, এখানে আকার আছে তাই আমরা আকার লিখব, অন্তঃস্থয় আকার, বৃক্ষ ছায়া। সযুক্ত ছিদ্র সচ্ছিদ্র, বিযুক্ত ছেদ বিচ্ছেদ, আযুক্ত ছন্ন আচ্ছন্ন, অনুযুক্ত ছেদ অনুচ্ছেদ, পূর্ণযুক্ত ছেদ পূর্ণচ্ছেদ, পরিযুক্ত ছদ পরিচ্ছদ, বৃক্ষযুক্ত ছায়া বৃক্ষচ্ছায়া। আচ্ছা, তাহলে আমরা পরের উদাহরণ এবং নিয়মে চলে যাই, দেখি এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে ত বা দ যদি থাকে প্রথম শব্দের সঙ্গে এবং পরবর্তী যে শব্দটির শুরুতে যদি বর্গের তৃতীয় ধ্বনি থাকে বা চতুর্থ ধ্বনি থাকে অথবা অন্ত জ র ল ব এগুলো থাকে, তবে এই ত আর দটা বদলে দ হয়ে যাবে। তাহলে যদি ত থাকে দ হয়ে যাবে, যদি দ থাকে তাহলে সে অপরিবর্তিত থাকবে। তাহলে দেখি আমরা উদাহরণ, বিদ্যুৎ যুক্ত বেগে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খণ্ডত্ব আছে অর্থাৎ ত, এখানে বেগে আছে অর্থাৎ বর্গের কোন ধ্বনি আছে আমরা কি জানি, বর্গ কটি পাঁচটি, আমি একটু পাশে লিখছি, ক চ ত ট প, তাহলে প বর্গের প ফ ব ভ ম, তাহলে প ফ যে বটা অর্থাৎ তৃতীয় ধ্বনি, বর্গের তৃতীয় ধ্বনি হচ্ছে ব, যুক্ত হয়ে কি হয়ে যাবে দ, তাহলে বয়রস্যই
দয় জফলা রস্যও যেমন ছিল তেমন থাকবে, খণ্ডত্বটা হয়ে যাবে দ, বিদ্যুৎ বেগে, বয়কার গয়কার। পরবর্তী উদ যুক্ত ভিদ, এখানে দ আছে, ত বা দ, অর্থাৎ এখানে দ আছে, ভিদ ভ, প বর্গের প ফ ব ভ, অর্থাৎ প বর্গের ভ হলো চতুর্থ ধ্বনি, দুটো যুক্ত হয়ে কি হবে, দ অপরিবর্তিত থাকছে, অর্থাৎ উদ্ভিদ রস্যৌ দয় ভয় রস্যই দ, উদ্ভিদ। পরবর্তী উদযুক্ত দীপ্ত কি হয়ে যাবে, উদ্দীপ্ত, রস্যৌ, এটা দয় দীর্ঘী আছে, সুতরাং দয় দীর্ঘী পয়ত, উদ্দীপ্ত। পরবর্তী উদযুক্ত যত, তাহলে কি হয়ে যাবে, রস্যৌ দয় দ ত, উদ্যত। শতযুক্ত আশয় হয়ে গেল স দয় আকার, আকার কেন হবে, যেহেতু এখানে আ আছে সেই কারণে আকার হবে, স দা শয়, এই আটা এখানে আকার হিসেবে প্রযুক্ত হলো। কৃত যুক্ত অন্ত, তাহলে ক্রি হয়ে যাবে, খণ্ডত ছিল, তাহলে কৃদন্ত, কৃদন্ত। বিপদ যুক্ত আপন্ন হয়ে যাবে বি প, দয়ের পাশে এই আটা আকার হিসেবে ব্যবহৃত হবে, বিপদাপন্ন। তাহলে আমি একটু রিপিট করে দিচ্ছি, বিদ্যুৎ যুক্ত বেগে, বিদ্যুৎ বেগে, উদ যুক্ত ভিদ, উদ্ভিদ, উদ যুক্ত দীপ্ত, উদ্দীপ্ত, উদ যুক্ত যত, উদ্যত, শত যুক্ত আশয়, সদাশয়, কৃত যুক্ত অন্ত, কৃদন্ত, বিপদ যুক্ত আপন্ন, বিপদাপন্ন। পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, ত অথবা দ যদি থাকে প্রথম শব্দের শেষে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি থাকে চ, তাহলে দুটো জুড়ে হয় চয় চ। এর একটু আলাদা নিয়ম এখানে, ত অথবা দ যদি থাকে প্রথম শব্দের সঙ্গে এবং পরের শব্দের শুরুতে যদি ছ থাকে, এখানে ছিল চ, এটা হলো ছ, তবে চয় ছ হয়ে যায় দুটো জুড়ে। দেখি আমরা, চলত যুক্ত চিত্র, খণ্ডত্ব আছে অর্থাৎ ত, তাহলে কি হয়ে যাবে, চয় চ হয়ে যাবে, চ আর ল যেমন ছিল তেমনই থাকবে, খণ্ডত্ব আর চ যুক্ত হয়ে কি হয়ে যাবে, চয় চ। আর রস্যইকার আছে তাই রস্যইকারটা এখানে বসে যাবে, চলচ্চিত্র। সৎ যুক্ত চরিত্র কি হয়ে যাবে, স চয় চ রয় রস্যি তয়রফলা, সৎ চরিত্র। উত যুক্ত চারণ কি হয়ে যাবে, রস্য চয় চয়, এখানে আকার আছে তাই আকার বসে যাবে, র মূর্ধন্য, উচ্চারণ। ছ যুক্ত হলে চয় ছ হয়, অর্থাৎ উদ যুক্ত শেষ ছেদ, তাহলে কি হয়ে যাবে, উচ্ছেদ, রস্য চয় ছয় একার দ, একার কেন হলো, কারণ অলরেডি এখানে একার আছে। উৎযুক্ত ছিন্ন হয়ে যাবে উচ্ছিন্ন, রস্য চয় ছয় রস্যই দন্তন্য দন্তন্য, উচ্ছিন্ন। বিপদ যুক্ত ছায়া হয়ে যাবে বয়রস্যি প, যেমন ছিল থেকে যাবে, দ আর ছ মিলে হয়ে যাবে চয় ছ, তাহলে বিপদ ছায়া। চলত যুক্ত চিত্র, চলচ্চিত্র। সৎ যুক্ত চরিত্র, সচ্চরিত্র। উত যুক্ত চারণ, উচ্চারণ। উত যুক্ত ছেদ, উচ্ছেদ। উত যুক্ত ছিন্ন, উচ্ছিন্ন। বিপদ যুক্ত ছায়া, বিপদ ছায়া। পরবর্তী, এখানে বলছে ত বা দয়ের সঙ্গে ট যুক্ত হলে টয় ট হয়ে যায়, ত বা দয়ের সঙ্গে ড যুক্ত হলে ডয় ড হয়ে যায়। তদ যুক্ত টিকা, তাহলে কি হবে, দ আর ট মিলে হয়ে যাবে টয় ট, তাহলে ত টয় টয়, দীর্ঘী আছে সুতরাং দীর্ঘী বসে যাবে, তট্টিকা। উদ যুক্ত ডিন, তাহলে এখানে কি হয়ে যাবে, উড, রস্য দ আর ড মিলে ডয় ড হয়ে যাবে, আর রস্যইকার তো অলরেডি প্রেজেন্ট আছে তাই আমরা এখানে লিখব উড্ডিন। তাহলে কি হলো, তৎ যুক্ত টিকা তট্টিকা, উদ যুক্ত ডিন উড্ডিন। পরবর্তী,
এখানে কি বলছে, ত বা দয়ের সঙ্গে ল যুক্ত হলে লয় ল হয়ে যায়। এর আগে আমরা কি দেখেছি, ত বা ডয়ের সঙ্গে, ত বা দয়ের সঙ্গে ট হলে টয় ট হয়ে গেল, ড ছিল ডয় ড হয়ে গেল, ল ছিল লয় ল হয়ে গেল। তাহলে উদ যুক্ত লিখিত কি হয়ে যাবে, রস্যও তো রস্যের মতন থাকবে, দ আর ল যুক্ত হয়ে লয় ল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে উল্লিখিত। উদযুক্ত লাস হয়ে যাবে উল্লাস, লয় লয় আকার দন্তস্য, উল্লাস। তদযুক্ত লোক হয়ে যাবে তল্লোক, ত লয় লয় ওকার ক। তদযুক্ত লিপি হয়ে গেল তল্লিপি, ত লয় লয় রস্যই পরস্যই, তল্লিপি। এই এত সূত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সূত্রগুলো আমাদের পথ দেখাতে সাহায্য করবে, কিন্তু আমরা যত বেশি প্র্যাকটিস করব তত আমরা উইদাউট সূত্র সঠিকভাবে নির্ণয় করতে পারবো। কিন্তু তবুও কোনো কিছুই বেসিক ছাড়া শেখা উচিত নয়, আগে বেসটা শক্ত করা উচিত, তাই আমরা সূত্রের মাধ্যমে শিখছি। কিন্তু আমাদের সন্ধির ক্ষেত্রে মেইন যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো কি, প্রচুর প্রচুর প্র্যাকটিস। তবে হ্যাঁ, সন্ধি যেমন সন্ধিবদ্ধ করাটা কম্পারেটিভলি ইজি, কিন্তু সন্ধিটাকে বিশ্লেষণ করাটা একটু টাফ, যার জন্য সূত্রের মধ্যে দিয়ে গেলে আমাদের এই বিষয়টি অনেক বেশি পরিমাণে আমাদের কাছে সহজ হয়ে উঠবে। তাই সূত্রগুলো আমরা কিন্তু পড়ব, সূত্র পড়তেই হবে, উইদাউট সূত্র আমরা সন্ধি শিখবো না। যে কোনো টপিক শিখতে গেলে তার করে গিয়ে আমাকে শিখতে হবে, তবেই সেই শেখাটা সম্পূর্ণ হবে, সেই কারণেই আমি এত ডিটেলসে পড়াচ্ছি। আচ্ছা, পরের সূত্রে চলে যাই। পরের সূত্রে কি বলেছে, ত বা দয়ের সঙ্গে ন যুক্ত হলে নয় ন, ত বা দয়ের সাথে ম যুক্ত হলে নয় ম। তাহলে উদ যুক্ত নতি হয়ে যাবে উন্নতি, উদ যুক্ত নয়ন হয়ে যাবে উন্নয়ন, ডেভেলপমেন্ট। জগৎ যুক্ত নাথ জগন্নাথ, চিত যুক্ত ময় হয়ে যাবে চিন্ময়, দন্তান্নয় ম অন্তস্থ, চিন্ময়। তাহলে উদযুক্ত নতি উন্নতি, উদযুক্ত নয়ন উন্নয়ন, জগৎযুক্ত নাথ জগন্নাথ এবং চিতযুক্ত ময় চিন্ময়। তাহলে পরবর্তী সূত্রে দেখি আমরা কি আছে। দ বা ধ অর্থাৎ পূর্ববর্তী শব্দের শেষে যদি দ বা ধ থাকে এবং তার সঙ্গে পরবর্তী শব্দের শুরুতে যদি স থাকে বা বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি থাকে, তাহলে সেটি দ বা ধটি চেঞ্জ হয়ে যাবে ত, অর্থাৎ খণ্ডত্ব। দেখি আমরা, আপত যুক্ত কাল, তাহলে কি হয়ে যাবে, খণ্ডত্ব হয়ে যাবে। আ এবং প যেরকম ছিল সেরকমই থাকবে, দটা হয়ে যাবে খণ্ডত্ব, আপৎকাল, এমার্জেন্সি। তৎ যুক্ত সম হয়ে যাবে তৎসম, তৎসম কথার অর্থ হলো তার সমান, বাংলায় তৎসম বলতে সংস্কৃতের সমান বোঝানো হয়। বিপদ সংকুল, বয়রস্যি প খণ্ডত্ব দন্তস্য, যে বাকিটা ঠিক যেভাবে আছে সেটাই বসে যাবে, চেঞ্জ হবে শুধু দটা। তৎ যুক্ত পরতা হয়ে যাবে তৎপরতা। রিপিট করে দিই, আপদ যুক্ত কাল আপৎকাল, তদ যুক্ত সম তৎসম, বিপদ যুক্ত সংকুল বিপদ সংকুল, তৎ যুক্ত পরতা তৎপরতা। আচ্ছা, খণ্ডত্বর ওপরে কিন্তু কখনো মাত্রা হবে না। বাংলার ক্ষেত্রে কিছু কিছু আছে যারা পূর্ণ মাত্রা হয়, কিছু আছে অর্ধমাত্রা, যেমন প, এই যে প এর ক্ষেত্রে কিন্তু অর্ধমাত্রা, দ এর ক্ষেত্রে পূর্ণ মাত্রা, এবং কিছু আছে যাদের কোনো মাত্রাই হয় না, তার মধ্যে খণ্ডত্ব একটি। পরবর্তী উদাহরণ এবং নিয়মে চলে যাই। এখানে বলা হচ্ছে ত বা দয়ের সঙ্গে যদি তালব্যস্য যুক্ত হয় তাহলে চয় ছ হয়ে যায়। উত যুক্ত শ্বাস, তাহলে কি হয়ে যাবে, ত ছিল অর্থাৎ খণ্ডত্ব, তাহলে চয় ছ হয়ে যাবে,
চয় ছ আকার দন্তস্ব, কারণ এখানে খণ্ডত্ব এবং তালব্যস্য দুটোই লোপ পাবে, হয়ে যাবে উচ্ছ্বাস। উৎ যুক্ত শৃঙ্খল কি হয়ে যাবে, উশৃঙ্খল। রস্য চয় ছয় রিকারটা কিন্তু থেকে যাবে, উশৃঙ্খল। ত বা দয়ের সঙ্গে যদি হ যুক্ত হয়, দ দ তার সঙ্গে হ, তাহলে দয় ধ হয়ে যায়, তাহলে উদযুক্ত হার কি হয়ে গেল, দয় ধয় আকার র, উদ্ধার। পদযুক্ত হতি প দয় ধ তয় রস্যই পদ্ধতি। উযুক্ত ঋত হয়ে যাবে উদ্ধৃত। আচ্ছা, এটা বলে রাখি যে এই দয় ধটা আগে লেখা হতো, এখন যদি আমরা নতুন বাংলা বইগুলো খেয়াল করি তাহলে দেখবো দয় ধ কিন্তু এভাবে লেখা হয়। এবার এটা আমি মুছলাম কারণ দ পূর্ণমাত্রা, ধ হচ্ছে অর্ধমাত্রা, সুতরাং লেখাটা এইরকম হবে, অর্থাৎ এই যুক্তাক্ষরটা এরকম ধ, ধয়ের ওপরে দ। আমি আরেকটু প্রপারলি লিখে দেখাচ্ছি, আগে দ লিখলে সুবিধা হয়। দ লিখলাম পূর্ণমাত্রা দিয়ে, আর ধটা এইরকম যাবে অর্ধমাত্রা, ঠিক আছে। আচ্ছা, উৎযুক্ত শ্বাস উচ্ছ্বাস, উৎযুক্ত শৃঙ্খল উশৃঙ্খল, উদ্যুক্ত হার উদ্ধার, পদযুক্ত হতি পদ্ধতি, উযুক্ত ঋত উদ্ধৃত। আরো কিছু জিনিস চেঞ্জ হয়েছে, আমি একটা উদাহরণ দিই। যেমন আগে এইরকম ভাবে লেখা হতো, এটাকে কি বলা হয়, কয়ত, রক্ত, তাই না, এভাবে লেখা হতো যখন আমরা পড়াশোনা করেছি। এখন কিন্তু কয়ত এভাবে লেখা হয় না, এখন কয়ের নিচে ত এভাবে লেখা হয়। এরকম আরো কিছু চেঞ্জেস এসছে, গ্র্যাজুয়ালি আমি সবগুলো বলে দেবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার একটু ভুল হয়ে গেছে, সেটা বলে দিচ্ছি। এই যে তালব্যস্য এবং খণ্ডত্ব লোপ পাবে, কিন্তু বটা লোপ পাবে না, এই বকারটা বকারের মতোই থাকবে, অর্থাৎ এটা উচ্ছ্বাস, চয় ছয় বয় আকার দন্তস্য হবে, উচ্ছ্বাস। এক্ষেত্রেও যেমন রিকারটা লোপ পায়নি, এখানেও এই যে রি ছিল হয় রি, এটাও কিন্তু লোপ পায়নি, সুতরাং এই কোনো কারই লোপ পাবে না। ঠিক আছে, পরের পৃষ্ঠায় চলে যাই। চ বা জয়ের সঙ্গে যদি দন্তন্য যুক্ত হয় তাহলে ইয় হয়ে যায়, এর উত্তরটা লিখে দেওয়া আছে, জজ যুক্ত ন হয়ে গেছে যোগ্য। নেক্সট, ন এর সঙ্গে অর্থাৎ পূর্ববর্তী শব্দের দন্তান্ন এবং পরবর্তী শব্দের তালব্যস্য দন্তস্য এবং হ যদি যুক্ত হয় তবে সেটি অনুস্বার হয়ে যায়। এর আগে একটা ডটেড সার্কেল চলে এসেছে, আমি টাইপ করার সময় এটা চলে এসেছিল, এটাকে একটু আপনারা ইয়ে মানে ধরবেন না, ইগনোর করবেন। তাহলে দেখি আমরা আরেকবার বলে দিচ্ছি, যদি দন্তান্ন থাকে তার সঙ্গে তালব্যস্য দন্তস্য বা হ যুক্ত হয় তাহলে সেটা অনুস্বার হয়ে যায়। হিম যুক্ত সা, তাহলে কি হয়ে যাবে, হয় রস্যই যেমন ছিল সেরকমই থাকবে, দন্তান্নটা কি হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে, তাহলে হিংসা। এবং আমরা এটা জানি কিন্তু অনুস্বারের ওপরে কোনো মাত্রা হয় না। দন যুক্ত সন হয়ে যাবে দংশন, তালব্যস্যয় অর্ধমাত্রা। বৃণ যুক্ত হন হয়ে যাবে বৃং হন, অনুস্বার। প্রশন যুক্ত সা হয়ে যাবে প্র সং সা। হিং যুক্ত সা হিংসা, দন যুক্ত সন দংশন, বৃণ যুক্ত হন বৃং হন, প্রশন যুক্ত সা প্রশংসা। আরো কিছু পরবর্তী চলে যাই আমরা নিয়মে। এখানে আমি আবার বর্গগুলোর নাম লিখেছি, কিন্তু প্রথম বর্গটা অর্থাৎ ক বর্গ বাদ দিয়েছি, কেন, কারণ বলা হচ্ছে যদি ম থাকে, প্রথম শব্দের শেষে যদি ম থাকে এবং দ্বিতীয় শব্দে যদি চ থেকে ম পর্যন্ত যে কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে তবে সেটি চেঞ্জ হয়ে ওই বর্গেরই শেষ অর্থাৎ পঞ্চম ধ্বনিটিতে পরিণত হবে। সম সম, কিম কিম,
সম গম, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা দেখছি ম রয়েছে এবং চ থেকে ম। তাহলে দ সমযুক্ত দেশ, তাহলে কি হয়ে যাবে, ওই বর্গের পঞ্চম ধ্বনি, অর্থাৎ দ কোথায় আছে খুঁজি তো আমরা, ত বর্গে আছে দ। ত বর্গের পঞ্চম ধ্বনি কোনটি, দন্তন্য। তাহলে দটা কি মটা চেঞ্জ হয়ে দন্তন্য হয়ে যাবে। তাহলে কি হবে, দন্ত স, দন্তন্নয় দয়কার, তালব্যস্য সন্দেশ। সমযুক্ত চ, চ কোথায় আছে, চ বর্গের প্রথম ধ্বনি হচ্ছে চ, তাহলে এটাও পরিবর্তিত হয়ে হয়ে যাবে ইয়। তাহলে সমযুক্ত চয় কি হয়ে যাচ্ছে, সঞ্চয়, ইয় চ অন্তস্থ, সঞ্চয়, সেভিংস। তারপরে কিম যুক্ত নর, দন্তন্য আছে, দন্তন্য কোথায়, দন্তন্য হচ্ছে এই যে এখানে কিন্তু দন্তন্যই আছে, অর্থাৎ ত বর্গের পঞ্চম ধ্বনি আছে। তাহলে কি হবে, আগেরটা অর্থাৎ ম চেঞ্জ হয়ে সেই দন্তন্য হবে, অর্থাৎ উত্তর কি হবে, কিন্নর, কয়রস্যই দন্তন্নয় দন্তন্য র, কিন্নর। পরবর্তী আসছে কিম যুক্ত তু, ত আছে, তাহলে ত চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ত কোথায় আছে, ত বর্গের প্রথম ধ্বনি চেঞ্জ হয়ে ন হয়ে যাবে, অর্থাৎ কয়রস্যই মটা দন্তান্ন হয়ে যাবে, কিন্তু ত তয়ের মতোই থাকছে। কিন্তু সমযুক্ত নাসি হয়ে যাবে সন্ন্যাসী, দন্তাস্য দন্তান্নয় দন্তান্নয় রফলা আকার দন্তাস্যয় দীর্ঘী, কারণ অলরেডি এখানে দন্তান্ন রয়েছে, ম চেঞ্জ হয়ে দন্তান্ন হয়ে যাচ্ছে, তাহলে সন্ন্যাসী। গমযুক্ত তব্য কি হয়ে যাচ্ছে, ম আছে, তাহলে ত আছে, ত তয়ের এবং পঞ্চম ধ্বনি হচ্ছে ন, তাহলে হয়ে যাবে গন্তব্য, গ দন্তন্নয় ত বয়রফলা। সমযুক্ত দেশ সন্দেশ, সমযুক্ত চয় সঞ্চয়, কিমযুক্ত নর কিন্নর, কিমযুক্ত তু কিন্তু, সমযুক্ত ন্যাসী সন্ন্যাসী, গমযুক্ত তব্য গন্তব্য। পরবর্তী আমি আরো কিছু উদাহরণ রেখেছি। সমযুক্ত জয় হয়ে যাচ্ছে দন্তস্য ইয় বর্গীয় জ অন্তস্থ, সঞ্জয়। সমযুক্ত তাপ, দন্তস্য দন্তান্নয় তয়াকার প, সন্তাপ। সমযুক্ত ধি কি হয়ে যাবে, ধ কোথায় আছে, এই যে ত থ দ ধ, তাহলে ন হয়ে যাবে, মটা ন হয়ে যাবে, তাহলে সন্ধি। সমযুক্ত মান হয়ে যাবে সম্মান, ম ছিল, তাহলে এখানেও ম এখানেও ম চেঞ্জ হয়ে সেই মই হচ্ছে, তাহলে ময়ের নিচে ম, সম্মান। অনেকে কিন্তু সম্মান বলেন, সম্মান উচ্চারণটা একেবারেই ভুল, সম্মান নয়, উচ্চারণটা হলো সম্মান, বানান অনুযায়ী উচ্চারণ হবে, ময় ময় আকার দন্তন্য, সম্মান, সম্মান কিন্তু একেবারেই নয়। সমযুক্ত তি কি হয়ে যাবে, শান্তি, তাহলে বর্ষায় আকার দন্তান্নয় তয় রস্যই, শান্তি। বসুন যুক্ত ধরা হয়ে যাবে বসুন্ধরা, ব দন্তাস্য রস্যু দন্তান্নয় ধ রয়াকার, বসুন্ধরা। সমযুক্ত ত্রস্ত হয়ে যাবে সন্ত্রস্ত, দন্তান্নয় তয় রফলা দন্তাস্যয় ত, সন্ত্রস্ত। এই দন্তাস্যয় তটা আগে লেখা হতো, এখন এরকমই লেখা হয়, আমি পুরোনোটা এখানে ইউজ করলাম। আচ্ছা, পরবর্তী উদাহরণে চলে যাই। কি বলা হচ্ছে নিয়মে, যদি ম থাকে, অর্থাৎ প্রথম শব্দের শেষে যদি ম থাকে, দেখি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ম রয়েছে, এবং তারপরে যদি ক খ গ ঘ এই চারটে থাকে, অথবা ল ব তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য বা হ থাকে, তাহলে সেটি চেঞ্জ হয়ে হয় উয়া হবে অথবা অনুস্বার হবে। তাহলে সমযুক্ত কেত কি হয়ে যাবে, সংকেত, দন্তস্য অনুস্বার কয়েকার ত, সংকেত। সমযুক্ত গীত হয়ে যাবে সঙ্গীত, দন্তস্য অনুস্বার গয় দীর্ঘী ত, সঙ্গীত। সমযুক্ত যোগ হয়ে যাবে সংযোগ, দন্তস্য অনুস্বার অন্তর্জয়কার গ, সংযোগ।
সমযুক্ত লগ্ন হয়ে যাবে সংলগ্ন, দন্তস্ব অনুস্বার ল গয়ে দন্তান্ন, সংলগ্ন। সমযুক্ত রক্ষিত হয়ে যাবে সংরক্ষিত, রিজার্ভড, সংরক্ষিত। কিমযুক্ত বদন্তি হয়ে যাবে কিং বদন্তি। তাহলে রিপিট করে দিই আরেকবার। সমযুক্ত কেত সংকেত, সমযুক্ত গীত সঙ্গীত, সমযুক্ত যোগ সংযোগ, সমযুক্ত লগ্ন সংলগ্ন, সমযুক্ত রক্ষিত সংরক্ষিত, কিমযুক্ত বদন্তি কিংবদন্তি। পরবর্তী নিয়মে আমরা চলে যাই। আমি আরো কয়েকটি উদাহরণ রেখেছি একই নিয়মের। শুরুতে সব ম থাকবে এবং সমযুক্ত বাদ হয়ে যাচ্ছে সংবাদ, সমযুক্ত শয় হয়ে গেল সংশয়, সমযুক্ত শ্লেষ হয়ে গেল সংশ্লেষ, সালোক সংশ্লেষ, ফটোসিনথেসিস। সমযুক্ত সার হয়ে গেল সংসার, সমযুক্ত হতি হয়ে গেল সংহতি, সমযুক্ত হার সংহার, সমযুক্ত বাদ সংবাদ, সমযুক্ত শয় সংশয়, সমযুক্ত শ্লেষ সংশ্লেষ, সমযুক্ত সার সংসার, সমযুক্ত হতি সংহতি এবং সমযুক্ত হার সমান সমান হয়ে যাচ্ছে সংহার। নেক্সট, এখানে বলা হচ্ছে যদি মূর্ধন্যস্য থাকে এবং তার সঙ্গে যদি ত যুক্ত হয় তবে ট হয়ে যায়, যদি মূর্ধন্যস্যর সঙ্গে থ যুক্ত হয় তাহলে ঠ হয়ে যায়। বৃষ যুক্ত তি কি হয়ে যাচ্ছে তাহলে বয়রি যেরকম আছে সেরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, বয়রি। তাহলে কি হয়ে যাচ্ছে ট, মূর্ধন্যস্বয় ট, বৃষ এবং তয় রস্য যেরকম আছে সেরকম থাকবে, হয়ে গেল বৃষ্টি। উৎকৃষ যুক্ত ত তাহলে হয়ে যাচ্ছে উৎ কয়েরি মূর্ধন্যস্বয় ট, উৎকৃষ্ট। ষষ যুক্ত থ হয়ে যাচ্ছে ঠ হয়ে যাবে, তাহলে মূর্ধন্যস্ব মূর্ধন্যস্বয় ঠ, ষষ্ঠ। বৃষ যুক্ত তি বৃষ্টি, উৎকৃষ যুক্ত ত উৎকৃষ্ট, ষষ যুক্ত থ ষষ্ঠ। সিক্সথ, পরবর্তী উদের সঙ্গে প্রথমে যদি উদ থাকে এবং তার সঙ্গে স্থা বা স্থনভ যুক্ত হয় তাহলে শটা লোপ পাই, স্থায়ের বা স্থনভর যে দন্তস্ব আছে সেই দন্তস্বটা লোপ পেয়ে যাচ্ছে এবং দ যে ছিল তার জায়গায় থ হয়ে যাচ্ছে, অর্থাৎ উদের দ সেই দয়ের জায়গায় হবে থ এবং দন্তস্বয় থয় আকার যে রয়েছে সেই দন্তস্বটা লোপ পেয়ে যাবে। তাহলে কি হলো, উদ যুক্ত স্থিত, তাহলে রস্য এটা দটা থ হয়ে যাবে আর এখানে অলরেডি থ রয়েছে, তাহলে কি হবে উত্থিত। তারপরে কি আছে উদ যুক্ত স্থান, তাহলে উত্থান, থয় থয় আকার দন্তন্য উত্থান। উদযুক্ত স্থাপন হয়ে গেল রস্য থয় থয় আকার প দন্তন্য। এটা বোঝা গেছে, অর্থাৎ দ গুলো সব থ হয়ে গেছে, দ স্থানে থ হয় আর দন্তস্ব লোপ পেয়েছে এবং দন্তস্বর নিচে প্রতি ক্ষেত্রে থ অলরেডি রয়েছে, তার আগে আরেকটি থ যুক্ত হয়েছে, সেই কারণে দুটি থ একসঙ্গে মিলে থয় থ হয়ে গেছে। উদযুক্ত স্থিত উত্থিত, উদযুক্ত স্থান উত্থান, উদযুক্ত স্থাপন উত্থাপন। ওকে, পরের উদাহরণে আমরা চলে যাই। এখানে বলা হচ্ছে যদি সম থাকে, প্রথম যে শব্দ তার সেটা যদি সম হয় এবং তার সঙ্গে ক্রি ধাতু নিষ্পন্ন পদ যদি থাকে, ক্রি ধাতু নিষ্পন্ন পদ অর্থাৎ ক্রি ধাতু থেকে যে পদটি উৎপন্ন হচ্ছে, টু ডু, ক্রি মানে, তাহলে যে ম ছিল না দন্তস্ব ময় হসন্ত, ওই ময়ের বদলে অনুস্বার হয়ে যায়।
আর একটি স্বধ্বনির আগমন ঘটে। দেখি আমরা সমযুক্ত কৃত, তাহলে কি হয়ে যাচ্ছে, ময়ের বদলে অনুস্বার, দন্তাস্ব তো থেকেই যাবে, ময়ের বদলে অনুস্বার হয়ে যাচ্ছে, একটা নতুন দন্তাস্ব আসছে, আর কয়েরই তো আগের মতোই থেকে যাচ্ছে, হয়ে গেল সংস্কৃত। সমযুক্তকার দন্তাস্ব ছিল, মটা হয়ে গেল অনুস্বার, কয়ের আগে একটা দন্তাস্ব অ্যাড হলো, দন্তাস্বয় কয়াকার র, হয়ে গেল সংস্কার। সমযুক্ত কারক, তাহলে কি হয়ে গেল, দন্তাস্ব অনুস্বার হয়ে গেল মটা, আর আগে একটা দন্তাস্বর আগমন ঘটলো, সংস্কারক। আচ্ছা, কৃদন্ত পদ হচ্ছে কৃত, কার, কারক, এগুলো হচ্ছে কৃত ধাতু নিষ্পন্ন পদ। সত্যবিধান অনুযায়ী পরি উপসর্গ থাকলে, উপসর্গ মানে কি, উপসর্গ মানে যেটি শব্দের আগে বসে, অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে, এবং উপসর্গ কিন্তু শব্দের সঙ্গে বসে, আর অনুসর্গ সাধারণত শব্দের থেকে পৃথকভাবে বসে। তাহলে সত্যবিধান হলো কি, বিধান মানে নিয়ম, সত্যবিধান হলো বাংলার বানান বিধির একটি নিয়ম, সত্যবিধান। সেখানে কি বলা হয়, সেখানে বলা হয় যে যে কি বলা হয়, মূর্ধন্যস্ব হয় কার আগে, যদি রি থাকে বা র থাকে, রি বা র থাকলে তারপরে যে শটা হবে সেটা অলওয়েজ মূর্ধন্যস্ব হবে। দন্তস্ব যদি থাকেও পরবর্তীকালে যুক্ত হওয়ার পর সেটা চেঞ্জ হয়ে মূর্ধন্যস্ব হয়ে যাবে। তাহলে যদি পরি হয় তাহলে কি হয়ে যাবে, একই নিয়ম, রটা কি হচ্ছে পো, পরি পরি থাকবে, কাট হয়ে যাবে মূর্ধন্যস্বয় কয়াকার র, পরিষ্কার, পরিষ্কার। তাহলে পরি উপসর্গ থাকলে শয়ের জায়গায় মূর্ধন্যস্ব হয়। পরিযুক্তকার পরিষ্কার, সমযুক্তকৃত সংস্কৃত, সমযুক্তকার সংস্কার, সমযুক্তকারক সংস্কারক। তাহলে আমাদের ব্যঞ্জন সন্ধি প্রত্যেকটি নিয়ম আমি এখানে বলেছি, এইগুলো ভালো করে ফলো করবেন, এবং যেই উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।